হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন মূলত কথা হবে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটাকে নিয়ে। তো এই কদিন আগে একটা বাংলা সিনেমা কিল বিল সোসাইটি প্রায় 310 টাকা দিয়ে টিকিট কেটে দেখি এবং সিনেমাটা অতীব খারাপ লাগে, একদম মন থেকে বলে দিই। এবার মধ্যবিত্ত পরিবারের ছেলে, টাকা খরচ করি, যখন পয়সা উসুল হয়ে যায় তখন ভাই মন থেকে সিনেমাটাকে মন থেকে বলছি সেলিব্রেট করি। সেই সিনেমার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। টিকিটের টাকা খরচ করেছি, পকেটের টাকা গেছে, কিন্তু মন থেকে বলছি এই রকম সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রয়োজন রয়েছে। এটাও কিন্তু একটা মূলত ফ্যামিলি ড্রামা কাইন্ড অফ মুভি, কিন্তু এটাকে এত ইউনিকভাবে বানানো হয়েছে। এটার মধ্যে এমন এমন কিছু জিনিস রয়েছে যে সিনেমাটাকে কিন্তু বাকি সিনেমার থেকে অনেকটা আলাদা করে দেয়, অনেকটা বাকি সিনেমার থেকে অন্য রকম একটা কোথাও গিয়ে করে দেয়। এটা মানতেই হবে। তো এই সিনেমাটা মূলত হচ্ছে সবথেকে বড় দীর্ঘতম ডিভোর্স কেসের ওপর ভিত্তি করে করা হয়েছে, সেটাকে কেন্দ্র করে মূলত গল্পটা এগিয়েছে। এবং সেটা চিত্রনাট্য এবং মূলত কাহিনী এবং চিত্রনাট্য কাজ করেছে অরিত্রস গানে অরিত্রদা, এবং তার সঙ্গে সংগ্রহ লিখেছে অর্পণদা। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু এই দুজনকে নিয়ে আরও বেশি করে কাজ করা উচিত। এরা কিন্তু প্রপারলি খুব ভালো কাজ করছে। এই জুটির এর আগে একটা কাজ এসেছিল দাবারু, সেটাও আমার সেই সময় দাঁড়িয়ে অন্যান্য বাংলা সিনেমার থেকে অনেক বেটার লেগেছিল। তারপরে এই কাজটা কিন্তু তাদের একটা খুব ভালো কাজ হয়েছে। ভালো কাজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা, এই কাজটার মানে প্রতিকৃতির কথা এখানে আলাদা করে বলতে হবে। প্রতিকৃতির যে ডাইরেক্টর, তার কথা এখানে আলাদা করে বলতে হবে। এটা যেটা মেন হচ্ছে মেকিং। এরকম প্লটে এরকম কাজ তুমি এর আগেও দেখেছো, কিন্তু এটা যে মেকিংটা করেছে, এটা যে প্রসেসে গল্পটা এগোচ্ছে যেভাবে, সেটা প্রচণ্ড মানে পরিমাণে সিনেমাটাকে এঙ্গেজিং করে রাখে। 2 ঘন্টা 8 মিনিট, কিন্তু একটা টাইমও সিনেমাটা আপনাকে কোথাও গিয়ে কিন্তু বোর করবে না। স্টোরিটা মূলত এইভাবে এগোয়। এখানে মূলত পরমব্রত এবং মধুমিতা মূলত একটা কাপেল, আমাদের মতো বর্তমান জেনারেশনের একটা কাপেল। এই যে কথায় কথায় আজকের দিনে ডিভোর্স হচ্ছে, কথায় কথায় আজকের দিনে একটা মানে লোকের কাছে সব থেকে বড় চিন্তার ব্যাপার হচ্ছে বিয়ে। কেউ বিয়ে করতে চাইছে না, সবাই একা থাকতে চাইছে। কারণ এখন সবাই মনে করে যে একসঙ্গে থাকার চেয়ে আলাদা থাকাটা অনেক সহজ হয়ে গেছে। ডিভোর্স কেস মানে বেড়ে চলেছে। সেখানে থেকে দাঁড়িয়ে এই দীর্ঘতম একটা ডিভোর্স কেস চলছে। তো চলছে কেন চলছে? এত বছরের একটা ডিভোর্স কেস কী জন্য চলছে, তাদের প্রতি কী টান রয়েছে, যে কারণে ডিভোর্স কেসটা এত বছর ধরে চলছে। তার জন্যই সিনেমাটা দেখতে হবে। এবং আমার মনে হয় বর্তমানে যারা মানে বিবাহিত, যাদের বৈবাহিক জীবনে নানা রকম প্রবলেম চলছে, তাদের আই থিঙ্ক কাপেল হিসেবে এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখা উচিত। এই সিনেমাটাকে কিন্তু কোথাও গিয়ে সেলিব্রেট করা উচিত, দেখতে যাওয়া উচিত। তাহলে আই থিঙ্ক তাদের অনেক ভুলভ্রান্তি, অনেক কিছু কিন্তু দূর হয়ে যাবে। এখানে মূলত এটা বললাম, মধুমিতা এবং পরমতো ক্যারেক্টারটা, তাদের মধ্যে আর কি বৈবাহিক জীবনে অনেক রকম প্রবলেম। তো তাদের আর কি ডিভোর্স কেস নিয়ে আর কি লড়াই করার জন্য আর কি মিঠুন চক্রবর্তী আর কি নামে, যে একজন বড় লয়ার। এবার মিঠুন চক্রবর্তী এদের প্রবলেমটা সলভ করে দেয়, কিন্তু ওরা আস্তে আস্তে জানতে পারে যে মিঠুন চক্রবর্তী নিজেই তার জীবনে একটা দীর্ঘতম ডিভোর্স কেস আর কি মানে করছে আর কি চলছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে অঞ্জনা সেন রয়েছে তার ওয়াইফ হিসেবে, আর মিঠুন চক্রবর্তী রয়েছে তাদের জীবনের দীর্ঘতম আর কি ডিভোর্স কেস লড়ছে। তো যে বাকিদের সম্পর্ক ঠিক করে দিচ্ছে, তার জীবনে এরকম অবস্থা কেন? সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে অঞ্জন দত্তর ক্যারেক্টারটার এন্ট্রি, এবং ওই এন্ট্রিটা ভাই, ওই এন্ট্রিটা নিয়ে আলাদা করে কথা বলতে হবে। কেন বলছি? অঞ্জন দত্ত মানুষটা না খুব ভবাগুড়ে একটা মানুষ। যেটা করে একবার করে দিয়ে যায়, মনে হয় আরেকটু করলে ভালো হতো। তো এখানে উনি মাস অ্যাপিল দেখিয়েছেন। ওনার এন্ট্রি হচ্ছে মাস অ্যাপিলে, মূলত ইন্টারভেলের ঠিক আগেটা করে, ইন্টারভেল খানিকটা পরেও বলা যেতে পারে। তো ওই যে শটটা ওখানে ওনার রয়েছে না, টিজারে তো কিছুই দেখায়নি বা ট্রেলারে তো কিছুই দেখায়নি, সিনেমাতে রয়েছে। ভাই মাস অ্যাপিলে কাঁপিয়ে রেখে দিয়েছে, সিরিয়াসলি বলছি কাঁপিয়ে রেখে দিয়েছে। এবং এটাও হয়তো আমরা আর কখনো দেখতে পাবো না। বললাম লোকটা ভবঘুরে, যেটা করে কিছুক্ষণের জন্য করে দিয়ে যায়, সেটার আঁচ থেকে যায় অনেক দিন। তো অঞ্জন দত্তর ওই অ্যাকশন সিকোয়েন্স, মানে উনি ছুটছেন, রীতিমতো ধোঁয়া উঠছে, স্লো মোশন অ্যাকশন হচ্ছে, অঞ্জন দত্ত কিন্তু ফাটিয়ে রেখে দিয়েছে ওই সিনটাতে। এছাড়া পুরো সিনেমাতে তো ওনার যে সিন প্রচুর রয়েছে তা কিন্তু নয়, ওনারটা কাইন্ড অফ বলা যেতে পারে একটা এক্সটেন্ডেড ক্যামিও টাইপ অফ ক্যারেক্টার বলা যেতে পারে। ওনার স্পেস কিন্তু গল্পে খুবই কম, কিন্তু ওনার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স এই গল্পে প্রচণ্ড, এবং উনি সেই চরিত্র ফাটিয়ে দিয়েছে শুরু থেকে শেষ অবধি। উনি যতক্ষণ থাকে, যেমন প্রলয় সিনেমাটা, প্রলয়তে সবথেকে কিন্তু এফেক্টিভ ক্যারেক্টার আমার মতে কোথাও গিয়ে ছিল হচ্ছে শাশ্বতর ক্যারেক্টারটা, যেটুকু টাইম থাকে ফাটিয়ে রেখে দিয়ে যায়, সিনেমাটাকে এগিয়ে নিয়ে যায়। তেমন এখানে মানে পুরো সিনেমা কিন্তু জমিয়ে দিয়ে যায় হচ্ছে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা, যেটুকু টাইম তাকে ফাটিয়ে রেখে যায়। এবং ওই চরিত্রের পেছনে যেরকম যেরকম ডায়লগ রেখা হয়েছে, আমি এটা বললাম অরিত্রদার এবং তার সঙ্গে সঙ্গে অর্পণদার রাইটিং এবং মানে সংলাপের যে কাজটা খুব ভালো হয়েছে। দেখো কমেডি কথা যদি আমি বলি, কমেডি যে সব সিনে ওয়ার্ক করেছে তা না, কিছু কিছু জায়গায় কিন্তু হিউমারটা ভালো রকম ওয়ার্ক করেছে, কিছু কিছু জায়গায় সত্যি হাসি পায়, তবে কিছু কিছু জায়গায় কমেডি খুব একটা ওয়ার্ক করেনি। যেমন এখানে বিশ্বনাথ দার যে ক্যারেক্টারটা আমার একদম ভালো লাগেনি, ওটার যে কমেডিটা খুবই আমার মানে কী বলবো, ওভার দ্য টপ লেগেছে একটুখানি। তবে পরমব্রত দা এবং মিঠুন দার কিছু কিছু মানে কমেডি রয়েছে, অঞ্জন দত্ত কিছু কমেডি রয়েছে, সেই জায়গাগুলো কমেডিগুলো কিন্তু বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। কিন্তু এটা হচ্ছে মেন জায়গা ইমোশন। এবং এখানে দুজনের কথা আলাদা করে বলতে হবে, সেটা হচ্ছে রোশনি এবং তার সঙ্গে সঙ্গে সত্যম ভট্টাচার্য। তারা মূলত মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা সেনের ছোটোবেলার চরিত্রটা প্লে করেছে, তাদের কাজ কিন্তু খুব ভালো। ওদের যে গল্পটা, ব্যাক স্টোরিটা, এবং ওইখানে একটা মেকিং রয়েছে, মানে মিঠুন চক্রবর্তী আর কি পরমব্রতকে তার গল্পটা আর কি বলছে। তো যখন আর কি ব্যাক স্টোরিতে পুরোনো গল্পটা দেখানো হচ্ছে, সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী বর্তমান সময়ের যে লুকে এবং তার সঙ্গে সঙ্গে পরমব্রত উপস্থিত রয়েছে। তো হালকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং হালকা কালার, এইভাবে সিনটাকে প্লট করে করা হয়েছে। ওই শটটা কিন্তু দারুণ, ওই জায়গাটা দেখতে খুব মজা লাগে। এবং সিনেমাটাকে
খুবই সেই ইউনিক স্টাইলে বানানো হয়েছে। গতানুগতিক এই ধরনের সিনেমাগুলো যেভাবে বাংলায় বানানো হয় সেভাবে না, যেমন মালায়ালাম সিনেমা। আমি যখন প্রেমালু দেখি বা ওই টাইপের সিনেমাগুলো দেখি, আমি বলি কি যে ওদের রাইটিংটা খুব ভালো, মানে সবার ভালো লাগবে। একটা কিউটনেস রয়েছে বলার মধ্যে, গল্পটা বলার মধ্যে, সেই কিউটনেসটা কিন্তু এই গল্পটা বলার মধ্যে রয়েছে। গল্পটা কিন্তু মূলত মানে বয়স্ক থেকে শুরু করে ছোটো আমরা সবাই সিনেমাটাকে ফিল করতে পারবো, যেটা বাংলা সিনেমায় মিসিং ছিল। যে এই সিনেমাগুলো শুধুমাত্র হয়ে যাচ্ছিলো আর কি বয়স্কদের জন্যই, কিন্তু এই সিনেমাটা কিন্তু ট্রিটমেন্টটা সেটা হয়নি। এই সিনেমাটা শুধুমাত্র কিন্তু বয়স্কদের সিনেমা নয়, এটা ইউথ থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকের সিনেমাটা ভালো লাগবে। আর গানগুলো তো দারুণ রয়েছে, প্রত্যেকটা গান ভালো। অঞ্জন দত্তের গাওয়া গানটা বা শিলাইদার গাওয়া গানটা, এছাড়া সোনু নিগমের গাওয়া গানটা, প্রত্যেকটা গান কিন্তু মোমেন্টামটাকে দারুণভাবে ক্রিয়েট করে, সুন্দরভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। অঞ্জনা ম্যাম নিজের কাজ অসম্ভব ভালো করেছেন, তবে আমার কোথাও গিয়ে একটু মিঠুন চক্রবর্তীর ওয়াইফ হিসেবে ওনাকে ঠিক মানানসই লাগেনি। মিঠুন চক্রবর্তীর যে লুক বা যে বয়সটা এখানে দেখানো হয়েছে, অঞ্জনা ম্যামকে তার থেকে একটা ছোটো লাগছে। তবে তিনি নিজের কাজ দিয়ে সেই ব্যাপারটাকে পুল আপ করে দিয়েছেন, তিনি নিজের কাজ অসম্ভব ভালো করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সর্বোপরি মিঠুন চক্রবর্তী, ওনাকে নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। উনি স্ক্রিনে থাকা মানে আর অন্য কোনো দিকে চোখ সরানো যায় না, উনি তো নিজের কাজ সেরাটা করবেন, উনি সেরাটা করেছেন। কিন্তু এই সিনেমার মেন যেটা অ্যাট্রাকশন মিঠুন ভার্সেস অঞ্জন দত্ত, সেটা কিন্তু খাপে খাপ মিলে গেছে। সেটা দেখার জন্য এইগুলো সিনেমা হলে যান। রিসেন্ট টাইমে অনেক সিনেমা দেখেছেন যেগুলো মানে বক্স অফিসে ভালো করলো, গতানুগতিক মান কিন্তু কখনোই ভালো নয়। এই সিনেমাটা ভালো বক্স অফিস ডিজার্ভ করে, কারণ সিরিয়াসলি অনেকদিন পর একটা ফ্যামিলিকে নিয়ে গিয়ে একটা সহজ সরল গল্প, আজকের দিনে জটিল জীবনে একটা খুবই সহজ সরল গল্পের প্রয়োজন। ওই কঠিন গল্প একটা জটিল পেপার হিসেবে প্রেজেন্ট করা, সেই জিনিসটার মধ্যে এরা যায়নি, খুবই সহজ সরলভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছে, সেটা দেখতে ভালো লাগে। পরমব্রত নিজের কাজ ভালো করেছে, তার কাজও ভালো হয়েছে। মধুমিতাদির কিছু কিছু জায়গায় আমার অ্যাক্টিং ভালো লাগেনি, তবে ঠিকঠাক সব মিলিয়ে কাজটা আমার মানে একবার দেখার পক্ষে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা কাজ মনে হয়েছে, পরিবারকে নিয়ে দেখার মতো একটা কাজ মনে হয়েছে। আমি বলবো সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এনজয় করুন। আমি সিনেমাটা 310 টাকা টিকিট কেটে দেখেছি, আমার কিন্তু ভাই পয়সা উসুল লেগেছে। মানে আমার মনে হচ্ছে না যেটা আমাদের বাড়ির কাছের হলে 50 টাকার টিকিট কেটলে ভালো হতো। এটা ভালো মেকিং হয়েছে সিনেমাটা। তো অরিত্রদার ওপর আমার ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, তারও আমাকে নিয়ে ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, কিন্তু কাজের জায়গা কাজের ক্ষেত্রে কাজ যখনই ভালো হবে সমালোচনা করব, কাজ খারাপ হলে নিন্দেও করবো। এটা কাজ ভালো হয়েছে অবশ্যই সেটা নিয়ে বলতে। আমি যদি এখন সেই রাগ নিয়ে যদি এই কাজটা নিয়ে কথা না বলি, অরিত্রকে নিয়ে কথা না বলি, সেটা ভুল হবে। সে তার নিজের কাজের জায়গায় যথেষ্ট উন্নতি করছে, তার কাজ অসম্ভব ভালো হয়েছে। লটস অফ লাভ অরিত্রদা, ভালো থেকো, এটাই বলার। আর সব মিলে শ্রীমান ভার্সেস শ্রীমতী খুব ভালো একটা কাজ হয়েছে, হলে গিয়ে দেখুন, এনজয় করুন। একদম সহজ সরল একটা গল্প, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।